আসসালামু আলাইকুম। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেখার পর আমাদের সি প্রোগ্রামিংটা শিখতে হয়। মূলত সি প্রোগ্রামিংটাই আমাদের মূল অংশ। আসলে তোমাকে আমি যদি একটু সহজ করে বলি, এই অধ্যায় থেকে প্রশ্ন যেটা হয়, কোনো একটা সমস্যা দিয়ে দেবে, মানে অঙ্ক দিয়ে দেবে। যেমন ধরে নাও বললো যে একটা ধারা দিয়ে দিল 1+2+3+... দিয়ে বলবে এই ধারাটা তুমি অ্যালগরিদম করো, বা এই ধারার সমষ্টি নির্ণয়ের ফ্লোচার্ট করো, অথবা এ ধারার সি প্রোগ্রাম করো। কারণ সি প্রোগ্রাম ধারার অঙ্কগুলো 3ভাবে করা যায় বা 4ভাবে করা যায়: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর গো টু স্টেটমেন্ট দিয়ে। তো যে কোনো একটা দিতে পারে। তাহলে মূল কথা হচ্ছে যে কোনো একটা অঙ্কের 3টা পার্ট: অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কী বলতো সি প্রোগ্রাম। তো আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ করলাম, এখন আমরা সি প্রোগ্রামটা শুরু করব। তো সি প্রোগ্রামের নিয়ে অনেক কথা বলি আমি, কিন্তু আজকে অত কথা বলবো না, আজকে একদম ডিরেক্ট অ্যাকশানে চলে যাব। তো কয়েকটা জিনিস একটু জেনে তারপরে যাওয়া উত্তম। যেমন হচ্ছে ডেটা টাইপ, এইটা একটু বুঝতে হবে যে ডেটা টাইপ জিনিসটা কি। ও আচ্ছা, সি প্রোগ্রামিংটা কি? প্রোগ্রামিং মানে তো হচ্ছে, তোমাদেরকে আমি প্রথমে আলোচনা করেছি, কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য কতগুলো কমান্ড বা নির্দেশনা ব্যবহার করে কোনো সমস্যাকে কী করা বলো তো, সমাধান করা। এই সমাধান করাটাই হচ্ছে প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিংটা কি? সি ভাষা দিয়ে প্রোগ্রাম করাকে বলা হয় সি প্রোগ্রামিং। সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি এই প্রোগ্রামিং এটার নাম, বুঝতে পারছো? সি একটা নাম। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম রচনা করলে সেটাকে আমরা সি প্রোগ্রামিং বলি। তো সি প্রোগ্রামিং আমরা করব সবগুলোর ধারাবাহিক। তার আগে তোমাদের কয়েকটা টার্ম সম্পর্কে একটু ধারণা রেখে তারপরে ক্লাসটা, মানে সি প্রোগ্রামিং শুরু করাটা উত্তম। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা মানে তো তথ্য, আর টাইপ মানে কি বলতো, ধরন। তো আমরা প্রোগ্রামিং করার সময় আমরা বিভিন্ন চলক ব্যবহার করব, যেমন XYZ, ABC, আর সাম, AVG মানে অ্যাভারেজ। তো এরকম অনেক ধরনের আমরা চলক ব্যবহার করব। তো সেই চলকগুলোতে যে মানগুলো আমরা ব্যবহার করব, সেই মানগুলা কী ধরনের, যে তথ্যগুলো ব্যবহার করব সেই তথ্যগুলো কী ধরনের, সেটাকে আমরা বলি ডেটা টাইপ। তাহলে আমরা বলতে পারি সি প্রোগ্রামিংয়ে বা সি প্রোগ্রামিংয়ে যে ধরনের ডেটা ব্যবহার করা হয় বা তথ্য ব্যবহার করা হয় তাকে ডেটা টাইপ বলে। মানে তথ্যটা কী ধরনের নিব সেটাকে ডেটা টাইপ বলে। তো এই ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ইন্টেজার, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, একটা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে ডাবল। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ। ডেটা টাইপ কয় প্রকার? ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার। কি কি? ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টেজার মানে কি বললাম? পূর্ণ সংখ্যা। আর ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ। ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর। ক্যারেক্টার মানে অক্ষর বা বর্ণ। আর ডাবল মানে হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা। ডাবল বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক সংখ্যা। জানি তোমরা বুঝতে পারছো না, এবার আমি বললে বুঝতে পারবা। তো ধরো আমরা একটা চলক নিলাম, চলকের নাম হচ্ছে এক্স, এবং এক্সের মান দিলাম 5। তো এক্সে যে মানটা দিলাম 5, এই 5টা কি? এই 5টা কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে এই চলকটার আগে আমাদেরকে লিখতে হবে ইন্ট। ইন্ট কেন লিখবা? এই যে ইন্টেজারের ইন্ট, এটা বোঝানোর জন্য যে আমরা এখানে যে চলকটা ব্যবহার করছি এক্স, সে চলকের ভেতরে যে মানগুলো থাকছে সে মানগুলো যেহেতু পূর্ণ সংখ্যা হবে, সেহেতু তার সামনে কি বলতো, ইন্টেজার। তাই আমরা লিখব ইন্ট এক্স সমান সমান 5। একইভাবে ধরে নাও আমরা একটা চলক নিলাম এক্স, এবং সে চলকের ভেতরে মান রাখলাম 5.97। তো বলো তো এটা কি আসলে পূর্ণ সংখ্যা? এটা তো ভগ্নাংশ সংখ্যা।
তো আমরা বলতে পারবো এই যে এক্স যে চলকটা রয়েছে সে চলকে যে মানটা রাখা হয়েছে 5.97, সেটা যেহেতু ভগ্নাংশ, তাই এই এক্সের আগে আমাদেরকে লিখতে হবে ফ্লোয়েট। কি লিখতে হবে? ফ্লোয়েট। ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর। ধরে নাও আমরা এক্স নামের একটা চলক নিলাম এবং তার ভ্যালু দিলাম পি। এখন এই এক্স চলকটার ভ্যালু যেহেতু পি দিয়েছ, এখন এক্স চলকটাকে কী বলবা? এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ডেটা। এই যে পি, এই ডেটাটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ডেটা। 5.97 এটা হচ্ছে একটা ফ্লোয়েটিং পয়েন্ট বা ভগ্নাংশ ধরনের একটা ডেটা বা তথ্য। 5 এটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টেজার টাইপের ডেটা। 5 এটা একটা কি পূর্ণ সংখ্যা না, তাই ইন্টেজার টাইপের ডেটা। তো এটার জন্য আমাকে এই যে পি যেহেতু একটা বর্ণ বা অক্ষর, সেহেতু এটা ক্যারেক্টার টাইপের, তাই আমাদের শুরুতে লিখতে হবে CHAR ক্যারেক্টার। হ্যাঁ, তারপর হচ্ছে ডাবল মানে হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা। তো ডাবলের জন্য আমাদেরকে ডাবল লিখতে হয়। ধরো এক্সের মান দিলাম হচ্ছে আমি 9.11 × 10⁻²8। এখন এই যে এক্স হচ্ছে একটা চলক যার মান দিয়েছো তুমি এটা। এখন এই মানটা কি? এই মানটা একটা বৈজ্ঞানিক সংখ্যা। 10⁻⁴ আকারে থাকলে সেটাকে বৈজ্ঞানিক সংখ্যা বলা হয়। তাই আমরা বলবো যে এই এক্স হচ্ছে একটা কি বলতো? ডাবল টাইপের, মানে এক্স চলকটার ভেতরে যে তথ্যটা আছে সে তথ্যটা হচ্ছে একটা ডাবল টাইপের ডেটা। তাহলে আমরা যা জানলাম এখন পর্যন্ত যে ডেটা টাইপ কয় প্রকার হয়? 4 প্রকার হয়। হয় সেটা পূর্ণ সংখ্যা হবে, অথবা ভগ্নাংশ হবে, অথবা অক্ষর বা বর্ণ হবে, অথবা বৈজ্ঞানিক সংখ্যা হবে। তো এটা বৈজ্ঞানিক সংখ্যা, তাই এটা হচ্ছে ডাবল টাইপের ডেটা। এটা বর্ণ, তাই একটা ক্যারেক্টার টাইপের ডেটা। এটা হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা, তাই এটা হচ্ছে ফ্লুইড বা ভগ্নাংশ টাইপের ডেটা। মানে ভগ্নাংশেরই ইংরেজি শব্দটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। পূর্ণ সংখ্যার ইংরেজি শব্দটা কী বলতো? ইন্টিজার। তো এটা হচ্ছে ডেটা টাইপ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ডেটা টাইপ। তো এখন এই ডেটা টাইপ গেল, এবার তোমাদেরকে যেটা জানতে হবে, যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে চলক। চলককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল বা চলক সম্পর্কে জানতে হবে। দেখো আমি কিছুক্ষণ আগে এই যে এক্সের মান 5 রাখছিলাম, তাহলে এক্স একটা চলক। অর্থাৎ যেখানে মান রাখা যায় সেটাকে আমরা কি বলতে পারি? চলক। তাহলে চলকটা কি আমরা বলতে পারি এভাবে, যে নাম দিয়ে তথ্য বা ডেটা সংরক্ষণ করা হয় তাকে চলক বা ভেরিয়েবল বলে। মানে কল্পনা করো যে পি একটা চলক এবং পিতে আমরা কি রাখতে পারবো? যে কোনো মান রাখতে পারবো। ছোটোবেলায় তোমরা যখন অঙ্ক করতা এক্স প্লাস, ধরুন এই ধরনের কথাগুলো লিখতা, a + b = 9। এই যে এ বি এগুলো কী বলো তো? চলক। এদের ভ্যালু কিন্তু আমি দিইনি, যে কোনো ভ্যালু দেওয়া যায়। তো এরকম হচ্ছে পি একটা চলক, বুঝতে পেরেছ? তো এই পি একটা চলক, তো আমরা এরকম সাম নামের চলক ব্যবহার করবো। সাম আমরা পি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ধরে নাও কোনো কিছু, সাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি কোনো কিছু। তো এরকম বিভিন্ন নাম দিয়ে আমরা চলক ঘোষণা করব। তো এখানে যেমন চলক ব্যবহার করা হয়েছে এক্স নাম দিয়ে। কি নাম দিয়ে? এক্স নাম দিয়ে। এবং এক্সে কিন্তু আমরা এক্স নাম দিয়ে আমরা এই তথ্যটা কী করছি? এর ভেতরে সংরক্ষণ করছি। তাই বলা হয় যে নাম দিয়ে তথ্য সংরক্ষণ করা হয় তাকে চলক বা ভ্যারিয়েবল বলে। আমাদের এই চলক আবার 3 প্রকার। চলক কয় প্রকার? চলক 3 প্রকার। কি করে 3 প্রকার? একটা হচ্ছে ইন্টেজার, একটা হচ্ছে ইন্টেজার চলক বা ইন্টেজার ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফ্লোয়েড ভ্যারিয়েবল বা ফ্লোয়েটিং পয়েন্ট ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল। তাহলে একটু হিসাব করে দেখো। এখন তোমরা একটু গুলিয়ে ফেলবা যে ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার, চলক হচ্ছে 3 প্রকার। একই নাম হইল কি করে? একটু ভালো করে, একটু হালকা করে ঠান্ডা মাথায় বুঝতে পারবো আশা করছি। মূলত আচ্ছা, এটা অন্তত আগে মাথায় এনশিওর করো যে চলক কিন্তু 3 প্রকার আর ডেটা টাইপ 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে চলকের ভেতরে কোনটা নাই খেয়াল করো তো? চলকের ভেতরে ডাবলটা নাই। মানে ডাবলটা কার নাই? এই চলকের মধ্যে ডাবলটা আসলে নাই। ডাবল বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আছে। অর্থাৎ কি?
এখন এমসিকিউ একটা আসতে পারে, নিচের চলক চলক কয় প্রকার? 3 প্রকার। নিচের কোনটি চলক নয়? এই 3টা দিয়ে দিবে আর এটা দিয়ে দিবে, তাহলে অ্যান্সার হবে ডাবল। ডাবল কিন্তু চলক নয়, মানে ডাবল টাইপের কোনো চলক হয় না। চলককে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টেজার চলক, ইন্টেজার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে চলক, ফ্লোয়েটিং ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল। কিসের উপর ভিত্তি করে? শোনো, ধরো আমি একটা চলক নিলাম পি, এখন পিতে আমি রাখছি 5। এখন বলো তো পিতে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা কি 5 না? কারণ 5 কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে পি কি করছে? হ্যাঁ, 5 কি? বলো 5 কি? 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার, তাই শুরুতে লিখলাম ইন্ট। ভালো কথা, 5 যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমরা ডেটা টাইপ লিখলাম ইন্টেজার। এখন এই 5টা আমি কার কাছে রাখছি? পি এর কাছে রাখছি, তাহলে পি কাকে রাখছে? পি 5কে রাখছে, আর 5 একটা পূর্ণ সংখ্যা, যেহেতু পিতে পূর্ণ সংখ্যা সংরক্ষণ থাকছে সেহেতু আমরা এই চলকটাকে এখন বলবো ইন্টেজার চলক। একইভাবে ধরুন আমরা পি নামের একটা চলক নিলাম, সেখানে আমরা দিলাম 5.9। এখন দেখো পিতে কী থাকছে? 5.9। হ্যাঁ, 5.9 একটা ফ্লোয়েট, বুঝতে পারলাম, ডেটা টাইপটা ফ্লোয়েট, কিন্তু এই পি চলকটাকে আমরা কী টাইপের চলক বলবো? এখন এই পি চলকটাকে আমরা বলবো এটা একটা ফ্লোয়েটিং পয়েন্ট চলক বা ফ্লোয়েটিং পয়েন্ট ভ্যারিয়েবল, কারণ পিতে এই ফ্লোয়েটিং পয়েন্ট বা ভগ্নাংশ থাকছে। কথা কি বোঝাতে পেরেছি? তো একইভাবে ধরে নাও পিতে যদি আমরা একটা অক্ষর রাখি, তাহলে এখন পিতে যেহেতু একটা অক্ষর থাকছে, তাহলে এই চলকটাকে আমরা বলবো এটা একটা ক্যারেক্টার চলক, কারণ পিতে অক্ষর থাকছে। তো আমি এই যে পিতে 5 রাখছি, তার মানে 5ই থাকবে তা না, এটা আমি বোঝানোর স্বার্থে বলছি, যে কোনো কিছু থাকতে পারে। পিতে পূর্ণ সংখ্যা থাকলে আমরা পিকে বলবো ইন্টেজার টাইপের। এখন এই চলক পিতে যদি ভগ্নাংশ থাকে, তাহলে এই পি চলকটাকে বলবো আমরা এটা একটা ফ্লোয়েটিং পয়েন্ট চলক বা ফ্লোয়েটিং পয়েন্ট ভ্যারিয়েবল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ডেটা টাইপ গেল, চলক গেল। এখন পরীক্ষায় অনেকবার এসেছে এবং এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চলক ঘোষণার নিয়ম। আমি কিন্তু সি প্রোগ্রামে এখনই হাত দিতে পারছি না, কারণ এই ইস্যুগুলা আলোচনা না করে সি প্রোগ্রামে হাত দিলে ব্যাপারটা আসলে খুবই ওয়ের্ড লাগবে, কারণ তোমরা ধরতে পারবে না, বুঝতে পারবে না, আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, আমি এরপরে তোমাদের আলোচনা করবো আস্তে আস্তে। তো চলক ঘোষণার নিয়ম, তো আমরা চলক ঘোষণার বেশ কিছু নিয়ম রয়েছে, আমি নিয়মগুলো সংক্ষেপে লিখছি। নাম্বার 1, চলক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারবো? চলক হিসেবে আমরা এ থেকে জেড এই বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করতে পারবো, ছোট হাতের এ থেকে জেড এই অক্ষরগুলো ব্যবহার করতে পারবো, 0 থেকে 9 এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো চলক হিসেবে। এবং আমরা চলকের ভেতরে ইচ্ছা করলে ডলার চিহ্ন এবং আন্ডারস্কোর, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে আন্ডারস্কোর, আমি ব্যবহার দেখাচ্ছি, তাহলে এই জিনিসগুলো ব্যবহার করা যাবে চলক হিসেবে, এইগুলো ব্যবহার হবে। এর বাইরে কিন্তু কোনো কিছু চলক হিসেবে ব্যবহার হবে না। যেমন আমি তোমাদের একটা চলক নাম দিলাম হচ্ছে ধরে নাও নাম দিলাম A9P। আমি একটা চলক ঘোষণা করলাম, চলকের নাম কি? A9P। আমি ইচ্ছা মতন, এটা কোনো সমস্যা না, এটা একটা নাম, এ নামে মান রাখবা। তো আমি নামটা দিলাম A9P। এখন দেখো A9P এর মধ্যে যে অক্ষরগুলো ব্যবহার করেছো সেগুলো কিন্তু এই যে ছোট হাতের এ থেকে জেডের মধ্যে আছে 9, 0 থেকে 9 এর মধ্যে আছে P, ছোট হাতের এ থেকে জেডের মধ্যে আছে, মানে এইগুলোর মধ্যে থাকলে সেগুলো চলক হিসেবে গণ্য করা যাবে, তার মানে এটা চলক। কিন্তু ধরে নাও আমি এরকম একটা লিখছি @A6 বা C, এই যে এটা কিন্তু চলক হবে না। কেন চলক হবে না? কারণ প্রথমে বা যেখানে হোক তুমি এই যে চিহ্নটা ব্যবহার করেছো, তো চলকের ভেতরে এই জিনিসগুলোর বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না, সেহেতু এটা কিন্তু চলক হবে না। 2 নম্বর যে কথাটা বলবো, চলকের প্রথম অক্ষর সংখ্যা হবে না। বুঝতে কষ্ট হচ্ছে? সংখ্যা তোমরা চেনো তো নিশ্চয়ই। ধরো আমি একটা চলক ঘোষণা করলাম যে অ্যাপল,
আপেল নামের একটা চলক দিলাম। এখন চলকের ভেতরে যে একটাই অক্ষর থাকতে হবে, যেমন এখানে চলক হিসেবে আমরা এক্স দিয়েছি, একটাই অক্ষর এমনটা না, তুমি একাধিক অক্ষর ব্যবহার করতে পারো, যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। তো আমি আপেল নামের একটা চলক দিলাম, কিন্তু এই চলকে এটা একটা চলক, এটা গণ্য, কিন্তু আমি ধরেন আমি বলছি 9 অ্যাপল। তো খেয়াল করো, এইটা চলক না, এটা চলক না। কেন এটা চলক না? এটা চলক না হওয়ার পেছনে কারণ তোমার এই অ্যাপল লেখাটার আগে কী দিয়েছো? 9 দিয়েছো। আগে সংখ্যা দেওয়া যাবে না। 9 তুমি এর পরে দাও বা পি এর পরে দাও বা ভেতরে লাস্টে দাও, যে কোনো জায়গায় দাও, কিন্তু শুরুতে কোনো প্রথম অক্ষর সংখ্যা হবে না। প্রথম অক্ষরটা চলকের প্রথম অক্ষর সংখ্যা দেওয়া যাবে না। 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এক শাব্দিক হতে হবে, এক শাব্দিক হতে হবে। এক শাব্দিক বলতে ধরুন আমি বলছি ঋতু, এটা চলক না। কেন চলক না? কারণ হচ্ছে এখানে দেখো রি এবং তু, মাঝখানে একটা স্পেস বা গ্যাপ থেকে গেছে। তো এইরকম করা যাবে না, এটা একটা শব্দ হয়ে গেল না, দুইটা শব্দ হয়ে গেল। তুমি এভাবে লিখতে হবে ঋতু, দেখো মাঝখানে কোনো গ্যাপ নাই। অথবা এটা করতে পারো রি লিখলা, এই যে রি লিখলা, আর যে তু মাঝখানে নিচে একটা আন্ডার স্কোর দিতে পারো। আন্ডার স্কোরও কিন্তু চলক হিসেবে ব্যবহার করা যায়। তাহলে রি এবং তু নিচে একটা কী বলো তো আন্ডার স্কোর, যেহেতু আন্ডার স্কোর দিলা, এটা এখন একটা শব্দ হয়ে গেল। তাহলে এক শাব্দিক হতে হবে, চলককে অবশ্যই কী হতে হবে? এক শাব্দিক হতে হবে। তো এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এই কথাগুলো মাথায় রেখে তোমাদেরকে চলক ঘোষণা করতে হবে। আমি 3টা কথা বললাম। আর অরিজিনালি চলক যেভাবে ঘোষণা করতে হয়, চলক ঘোষণা, তুমি চলক ঘোষণা, এবং আমি মনে নাই অ্যাকচুয়ালি সর্বোচ্চ এই যে অক্ষর এ থেকে জেড, মানে আমি এখানে কয়টা অক্ষর আছে? 1 2 3 4, 4টা। তো সর্বোচ্চ এরকম চলক ঘোষণার সময় যে অক্ষর বা ক্যারেক্টার বা যাই ব্যবহার করো না কেন, সর্বোচ্চ সম্ভবত 33টি, কয়টি? 33টি এরকম ক্যারেক্টার ব্যবহার করা যায়। 33টি অক্ষর চলক ঘোষণায়, 33টি অক্ষর ব্যবহার করা যাবে সর্বোচ্চ। এখন 33টির ওপরে কিন্তু আর তুমি অক্ষর নিতে পারবে না, ঠিক আছে? মানে ধরুন এখানে আমি একটা চলক ঘোষণা করলাম AFF9P2A, এই যে চলক, এখানে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর। এটা কিন্তু একটা চলক হিসেবে গণ্য হবে। এরকম করে 8টা যেমন আছে, এরকম 33টা অক্ষর দিয়েও করা যাবে, কিন্তু তার বেশি করা যাবে না। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর চলকটা আসলে কিভাবে আমরা লিখব? প্রথমে আমাদের চলক ঘোষণার জন্য প্রথমে ডেটা টাইপ লিখতে হবে। কী লিখতে হবে? ডেটা টাইপ। তারপরে কি করতে হবে? একটা স্পেসের পরে একটা ভ্যারিয়েবল নেম, মানে চলকের নাম, এবং ভ্যালু দিলে না হলে লাস্ট একটা কী বলো তো সেমিকলন। প্রথমে ডেটা টাইপ দিতে হবে, তারপরে ভ্যারিয়েবলের নাম দিতে হবে, তারপরে তোমাদের সেমিকলন দিতে হবে। যেমন আমি একটা চলক ঘোষণা করি, ধরো ইন্টটা কি? ডেটা টাইপ। ইন্ট বলতে ওই যে ইন্টেজার, পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমি দিলাম পি, বাইরে একটা সেমিকলন, তাহলে এটা একটা চলক ঘোষণা হলো। এখানে ইন্ট দ্বারা বোঝাচ্ছি এই পি নামক যে চলকটা আমরা নিয়েছি, সেই পি এর মান কিন্তু আমি এখানে দিইনি, যে পি এর মান 9 দিইনি। তো পি এর মানগুলা দাও না দাও, তো পি এর মানগুলা সব পূর্ণ সংখ্যা হবে। ইন্ট মানে কি? পূর্ণ সংখ্যা, এবং পরে একটা কী দিতে হয়? সেমিকলন দিতে হয়। তো এটা ছিল চলক ঘোষণার নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছ, কথাগুলো একটু রিমাইন্ড করে নিও। তাহলে চলক ঘোষণার সময় প্রথমে ডেটা টাইপ লিখবো, তারপর আমরা স্পেস দিয়ে, তারপরে চলকের নাম দিয়ে একটা কী বলতো সেমিকলন দেব। মোটামুটি আমরা চলে যাচ্ছি জায়গা মতো। এটা হচ্ছে চলক, বই থেকে পড়ে নিবা। আর একটা হচ্ছে ধ্রুবক মানে যাদের মান পরিবর্তন করা যায় না। তো এবার তোমাদের আমি মোটামুটিভাবে সি প্রোগ্রাম শুরু করে দিব, ঠিক আছে? তো একটা প্রশ্ন নিয়ে আমি, ধরো কোশ্চেনটা এরকম নিলাম যে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে আমরা কি করব? আমরা
একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব এবং সেই ক্ষেত্রফল নির্ণয়ে সি প্রোগ্রাম করব। তোমরা একটু মনে করে দেখো তো, একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট করেছিলাম কিনা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমি তোমাদের ভূমিকা না করে না আমি সি প্রোগ্রামটা করে দিই, বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সি প্রোগ্রামটা কেমন হবে, যেহেতু কালকে পরীক্ষা সেহেতু অত কাহিনী না করি। তোমরা মাথায় রাখবো, প্রথমে সি প্রোগ্রামে হ্যাজ লিখবা, প্রত্যেকটা সি প্রোগ্রামে প্রথমে হ্যাজ লিখবা। হ্যাজ লিখে ইনক্লুড এই কথাটা লিখবা, ইনক্লুড, তারপরে এই ব্র্যাকেটটা দেবে, এটার নাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে স্টুডিও ডট এইচ, এটাকে বলা হয় হেডার ফাইল। কি বলা হয়? স্টুডিও ডট এইচ, এটাকে বলা হয় হেডার ফাইল। হেডার ফাইল ঘোষণা করার পর তোমরা মেন লিখবা। মেন মানে এখন মুখস্থর মতন করে একটু জেনে রাখো, আর প্রত্যেকটা সি প্রোগ্রামে এটা লিখতে হয়, এমনি মনে থেকে যাবে। হ্যাজ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টুডিও ডট এইচ, তারপর আমরা কি লিখব? তারপর আমরা মেন লিখব। মেন হচ্ছে একটা ফাংশন, বুঝতে পারছো? আর এটা হচ্ছে হেডার ফাইল ডট এইচ, এইচ বলতে হেডার ফাইল বোঝায়, বুঝছো? হেডার ফাইল কি, এগুলো নিয়ে অনেক ইচ্ছা করছে কথা বলতে, কিন্তু তোমাদের কালকে পরীক্ষা, তো কথা না বলি। মেন লিখবা, মেন লেখার পরে ব্র্যাকেট দিবা, আর ব্র্যাকেটের আবার শেষ হবে। তো শেষটা আমরা পরে দিই, কোথায় শেষ হবে আমরা তো জানছি না। এখন তোমাকে কিছু কথা বলি। ধরো এটা একটা বৃত্ত, এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সূত্রটা হচ্ছে এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার। এখানে এটা হচ্ছে আর, আর মানে হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। অর্থাৎ এই সূত্রে যদি তুমি ব্যাসার্ধের মান দিয়ে দাও, তাহলে সেই বৃত্তটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। তো আমি এখানে দেখতে পাচ্ছি, বা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে একটা আছে পাই। তো পায়ের মান কিন্তু আমরা সবাই জানি যে 3.1416, কিন্তু আর এর মানটা ব্যবহারকারী দিবে। সে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চায় তার ব্যাসার্ধ সে দিবে। আর এর মান 10 হলে 10 দিবে, তাহলে 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কী হয়ে যাবে? ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তো এখন আমি দেখতে পাচ্ছি আর স্কোয়ার আর এরিয়া, এই দুইটা জিনিসের চেঞ্জ হবে। ও ভালো কথা, আমি তোমাদেরকে চলক পড়াচ্ছিলাম। তোমরা এমনিতেই জানো যে চলক জিনিসটা কি, যার মান পরিবর্তন করা যায় তাকে চলক বলে। এটা হচ্ছে আমাদের এমনিতে ম্যাথমেটিক্যাল ভাষায়, আর আইসিটির ভাষায় এভাবে লিখতে হবে। তো কেন এই কথাটা বললাম হুট করে, দেখো এই আর এর মানটা, ধরে নাও তুমি মাহফুজ, তুমি আর এর মান দিলা 10, আরেকজন সাজন, সে আর এর মান দিল 12, তাহলে আর এর মানটা চেঞ্জ করা যাচ্ছে, তাহলে এটা একটা চলক। আর এই এরিয়া, এখন আর এর মান যদি চেঞ্জ হয় তাহলে এরিয়ার মানটাও তো চেঞ্জ হতে বাধ্য, ক্ষেত্রফল তো আলাদা আলাদা হবে। তাহলে আরেকটা হচ্ছে কি বলতো, এরিয়া। এই দুইটা জিনিস আমাদের পরিবর্তন করা যায়। আলহামদুলিল্লাহ। এতটা অসুস্থ কি করে বলবো তোমাদের। গতকাল বৃষ্টিতে ভিজে খুব নাজেহাল অবস্থা একদম। যাই হোক, তো দেখো তাহলে এই আর নামের একটা চলক পাচ্ছি আর এরিয়া নামের একটা চলক পাচ্ছি। এগুলোর কিন্তু নাম, আর নাম দিয়ে আমি একটা মান দিব, এরিয়া নাম দিয়ে আমি একটা মান দিব বা পাবো। যাই হোক, তো এই দুইটা চলক আমি পাচ্ছি। চলক তো 3 টাইপের হয়, ইন্টেজার, 4 টাইপ চলক 3 টাইপের হয়। আর নাম কি, ডেটা টাইপ 4 রকমের হয়। তো তোমরা আমাকে বলো, আমরা তো জানি চলক ঘোষণার সময় শুরুতে আমাদেরকে ইন্ট অথবা ফ্লোয়েট এরকম কিছু একটা লিখতে হয়। তো আমাকে বলো এ আর মানে ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধটা কী ধরনের নিবা? তো বৃত্তের ব্যাসার্ধ ধরুন আমরা পূর্ণ সংখ্যায় নিব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা পূর্ণ সংখ্যা নিই, তাহলে আর কে আমরা বলতে পারি ইন্টেজার, কারণ আর এর ভিতরে যে মানগুলো আমি রাখবো সেগুলো পূর্ণ সংখ্যা। তাহলে আর এর আগে লিখবো হচ্ছে ইন্টেজার। আর এরিয়া, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এরিয়াতে পয়েন্টওয়ালা মান রয়েছে, আর এর মান পূর্ণ সংখ্যা দিলেও আলটিমেটলি আমাদের অ্যান্সারটা, ক্ষেত্রফলের মানটা হিসাব নিকাশ করার পরে পূর্ণ সংখ্যা নাও আসতে পারে। তাহলে আমাদেরকে এই এরিয়াকে ফ্লুয়েড বলাটাই শ্রেয়। ফ্লুয়েড মানে কি বলতো, ভগ্নাংশ। যদি ভগ্নাংশ নাও আসে তাতেও কোনো লস নাই। ইভেন তুমি আর এর মানটাকেও ভগ্নাংশ ভাবতে পারো। ধরে নাও তুমি আর এর মানটা 7 দিচ্ছ, তাহলে এখন ইন্টেজার। তুমি যদি ইন্টেজার না বলে এটাকে ফ্লুয়েড বলো, তাহলে ওটাকে ধরে নেবে হচ্ছে 7.00। তো 7ও যা এবং 7.00 তা। তো আমরা এটাকে বলি ডেটা টাইপ। অর্থাৎ আমাদের এই
আর নামক যে চলক, সে চলকে কী ধরনের ডেটা থাকবে, আর এরিয়া নামের যে চলক, সে চলকে কী ধরনের ডেটা থাকবে। তো আমরা এতটুকু সবাই বুঝতে পারছি যে আর নামক যে চলক, সে চলকে আমরা পূর্ণ সংখ্যা রাখবো। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু রাখবো, তাই আমাদেরকে এখানে চলক ঘোষণা করতে হবে। তাহলে ইন্ট মানে হচ্ছে ডেটা টাইপ, এবং আমরা চলকটা কি নাম দিচ্ছি, আর, ব্যাসার্ধ প্রকাশ করি আর দিয়ে, আর, এবং একটা কমা, সেমিকলন। আর ফ্লোয়েট লিখে আমরা কি দেব, এরিয়া, এটা একটা কি বলতো, সেমিকলন। অর্থাৎ আমি যেহেতু বলছি যে ব্যাসার্ধের মান পূর্ণ সংখ্যা হবে, তাই তার সামনে ইন্টিজার লিখলাম, মাঝখানে একটা স্পেস আছে। যেহেতু ক্ষেত্রফলের মানটা আমাদের ভগ্নাংশ আসতে পারে, তাই মাঝখানে একটা স্পেস আছে, তারপরে আমরা ভগ্নাংশ এরিয়ার সামনে আমরা কি লিখেছি, ফ্লোয়েট লিখেছি। এখন তুমি যদি দুটাকেই ফ্লোয়েট ভাবো, দুটাকেই ভগ্নাংশ ভাবো, তাতেও তো কোনো সমস্যা নাই, বোঝালাম। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে, ফ্লোয়েট কি বলতো, ফ্লোয়েট আর একটা ফ্লোয়েট এরিয়া। তো ফ্লোয়েট এরিয়া দুইটা না লিখে এই যে ফ্লোয়েট আর কমা এরিয়া এভাবেও লিখতে পারতা, কোনো সমস্যা নাই। তাহলে একটু প্রথম থেকে আসো, মানে হয় এটা করবা অথবা এটা করবা, যেটা ভাল লাগে। প্রথম কথা হচ্ছে আমরা এটা লিখব, তারপরে মেন লিখব, তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা চলক ঘোষণা করব। আমরা দেখব ওই অঙ্কে আমাদের কি কি চলক লাগবে। চলকগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা আস্তে আস্তে, অপেক্ষা করো, ধৈর্য ধরো, তুমি পারবা। যেমন এই অঙ্কটায় চলক হচ্ছে আমাদের এরিয়া আর। তো এরিয়া এবং আর কি টাইপের সেটা আমরা ঘোষণা করলাম, মানে হচ্ছে চলক ঘোষণা করলাম। তাহলে চলক ঘোষণা শেষে তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি, ধরো এটা কম্পিউটার স্ক্রিনে একটা লেখা আসবে। লেখাটা এরকম, ইনপুট দ্য ভ্যালু অফ আর। এর মানে কি জানো, ইনপুট দ্য ভ্যালু অফ আর, মানে আর এর মান দাও। আর এর মান দাও, এই কথাটা যদি স্ক্রিনে আসে, ব্যবহারকারী আর এর মানটা দিবে। ধরে নাও সে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবে, সেই বৃত্তের ক্ষেত্রফলের ব্যাসার্ধ, মানে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে সে আর এর মান কত দিবে, 5 দেবে। তার মানে এই লেখাটা আসলে খুব ভালো লাগে। তো কোনো কিছু স্ক্রিনে এরকম নিয়ে আসতে চাইলে, কোনো কিছু আউটপুট আকারে স্ক্রিনে দেখাতে চাইলে, স্ক্রিনে কোনো কিছু দেখাতে চাইলে আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয়। সেই ফাংশনের নাম হচ্ছে প্রিন্টএফ। আমি অনুরোধ করছি তোমরা ভয় পেও না, একদম সোজা। তো প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ কেন লিখবো, দেখো এই ব্র্যাকেটের ভেতরেই কিন্তু আমরা আছি, ওকে। তো প্রিন্টএফ কেন লিখবো আমি বললাম স্ক্রিনে কোনো লেখা দেখাতে চাইলে, কোনো কিছু প্রদর্শন করতে চাইলে আমরা প্রিন্টএফ লিখবো। তো প্রিন্টএফ ফাংশন লেখার নিয়ম হচ্ছে, প্রিন্টএফ লেখার পরে প্রিন্ট ফাংশন, এফ মানে ফাংশন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কোটেশন দিয়ে যে লেখাটা লিখতে চাও সেই লেখাটা লিখতে হবে। তো আমরা লেখাটা লিখতে চাই ইনপুট দ্য ভ্যালু অফ আর। তো লেখাটা লিখে দিলাম, একটা সমান দিই, ভালো লাগবে। এই কোটেশনের শুরু, কোটেশনের ক্লোজ, ব্র্যাকেটের শুরু, ব্র্যাকেটের ক্লোজ, এবং বাইরে একটা সেমিকলন। ঠিক এই কাজটা করার জন্য স্ক্রিনে এই লেখাটা প্রথমে এই লেখাটা আসবে। আমরা কম্পিউটারে যদি আউটপুট দেখতাম তাহলে এই লেখাটা দেখতে পাইতাম প্রথমে। কম্পিউটারে যদি প্র্যাকটিক্যাল করাইতাম তাহলে দেখতে এই লেখাটা আসছে। এই লেখাটা আসার পর ধরে নাও তুমি আর এর মান দিলা 5, মানে বুঝতে পারছো যে কম্পিউটার তোমার কাছে আর এর মান চাচ্ছে। তো আর এর মান তুমি 5 দিলা। তো আর এর মান যখন তুমি 5 দিলা, সে 5টাকে কম্পিউটার কী করে নেবে, স্ক্যান করবে। আর স্ক্যান করার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে স্ক্যান এফ। এবং স্ক্যান এফ লিখে কোটেশন দিবা। কোটেশন দেওয়ার পরে এখানে লিখবা %d। তো %dটা কি, এই %d, এই যে %d, %f, আরও অনেক রয়েছে, তবে এই দুইটাই বেশি ব্যবহার হবে, মানে সবসময় এই দুইটাই ব্যবহার হবে। এদেরকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এদেরকে কি বলা হয়, ফরম্যাট স্পেসিফায়ার। তো অনেক কিছু শেখাতে ইচ্ছা করছে কিন্তু সময় নাই। তোমরা পরে কোর্সে যারা ভর্তি হয়েছিল তাদের সিলেবাসটা শেষ হয়নি, এই কারণেই। না হয় এগুলো তোমরা জেনেছো যারা আগেই কোর্স শেষ করেছে। তো এই যে %d, %f, এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার কি অতটা বলি না, তুমি একটু কল্পনা করো যে %d এইটা একটা পুলিশ, বা %f এটা একটা পুলিশের কাজ ধরা। স্ক্যানএফ দিয়ে যখন তুমি এরকম কোটেশন দিয়ে %d লিখলা ভেতরে এবং বাইরে কমা দিলা, তখন এই %d একটা পুলিশ। এই পুলিশ কী করবে, এর আগে যে ব্যবহারকারী আর এর মানটা দিল 5, সে 5টাকে কী করবে জানো, সে 5টাকে সে কী করবে,
মানে পুলিশটা স্ক্যান করে ধরে নেবে। তাহলে পার্সেন্ট ডি একটা পুলিশের ভূমিকা পালন করছে। সে কী করছে, যে মানটাকে ইনপুট দেওয়া হয়েছিল সেই মানটাকে সে কী করছে, স্ক্যান করে ধরে নিচ্ছে। তাহলে পুলিশ মানটাকে ধরলো। এখন কথা হচ্ছে এখানে পার্সেন্ট ডি কেন লিখলাম, পার্সেন্ট এফ কেন লিখলাম না? আমরা পার্সেন্ট ডি কেন লিখলাম, আমরা পার্সেন্ট এফ লিখলাম না কেন? তো মনে রাখবা, যদি আমাদের পূর্ণ সংখ্যা হয়, চলক যদি পূর্ণ সংখ্যা হয়, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্ট ডি লিখবা। আর যদি চলক আমাদের ভগ্নাংশ হয়, কি হয়, ভগ্নাংশ হয়, তখন আমাদেরকে লিখতে হবে পার্সেন্ট এফ। এফ মানে ফ্লোয়েড, আর ডি মানে হচ্ছে ডেসিমেল ইন্টেজার। ডি মানে ডেসিমেল ইন্টেজার, মানে হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা। তো একটু খেয়াল করো, তো এখানে আমরা পার্সেন্ট ডি দিলাম, কারণ আর এর যে মানটা গ্রহণ করা হবে, আমরা বলেছিলাম আর হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে পার্সেন্ট ডি নিতাম। এখন এভাবে না বলে যদি আমরা এভাবে বলতাম, তাহলে আর কি আমরা ফ্লুইড ধরেছিলাম, ভগ্নাংশ ধরেছিলাম, তাহলে এখানে পার্সেন্ট ডি না লিখে আমরা পার্সেন্ট এফ লিখতাম। একটা যদি সি প্রোগ্রাম ধরে ফেলতে পারো, সবগুলা পারবা। এবং দুই একটা তুমি না বুঝলেও তুমি চোখ খালি দেখো, তুমি দেখতে থাকো। তো আমরা পার্সেন্ট ডি দিলাম। এবার কাজ হচ্ছে, পুলিশ কী করলো, ওই মানটা যেটা দিল ব্যবহারকারী 5, সে মানটাকে পার্সেন্ট ডি ক্যাপচার করলো, স্ক্যান করলো। এখন এই পার্সেন্ট ডিটাকে সে নিয়ে যে রাখবে, রাখার জন্য একটা লোকেশন সাইন, এই যে অ্যান্ডের মতন এই চিহ্নটা হচ্ছে লোকেশন বা লোকেটর, তাহলে এই অ্যান্ড সাইন দিতে হবে। অ্যান্ড সাইন দিয়ে এখন বলো, ওই যে মানটাকে নিলা, সে মানটার জন্য একটা চলক তুমি আগে ঘোষণা করে রেখেছো, সেটা হচ্ছে আর। ওই আরে কী করতে হবে, সেটাকে রাখতে হবে। তার মানে একটু ঠান্ডা মাথায় ভাবো, স্ক্রিনে একটা লেখা আসলো, ইনপুট দ্য ভ্যালু অফ আর, আর এর মান দাও। যখন আর এর মান দাও এই কথাটা আসলো, ব্যবহারকারী একটা মান দিল, মানে ব্যবহারকারী সে ভাবলো ব্যাসার্ধটা আমার কাছে চেয়েছে, তাই ব্যাসার্ধটার মান দিল। এবার ব্যাসার্ধর জন্য তুমি একটা চলক আগে থেকে রেডি করে রেখেছো, সেটার নাম কি বলো তো, আর। তুমি জানো যে এটা আমাদের ব্যবহার হবে, তো আর নামের চলক তুমি রেখেছো। এখন কী করলো, ওই মান যেটা ওই ইনপুট দিল, সেই মানটাকে তুমি পুলিশ দিয়ে গ্রহণ করে ওই আরে কী করলা, লোকেশন মানে জেলখানা ভাবো, লোকেশনটা কি, আর নামক জেলখানা। তো এই আর নামক পাত্রে তুমি এই আর নামক চলকে এই পার্সেন্ট ডি এর মানটাকে কি, মানে পার্সেন্ট ডি যে মানটাকে গ্রহণ করলো, সেই গ্রহণকৃত মানটাকে এই আরে কী করবে, রেখে দেবে। তার মানে এখন পর্যন্ত প্রোগ্রামিংয়ের কি হইলো, প্রোগ্রামিংয়ে এখন পর্যন্ত আর এর মানটা গ্রহণ করা হয়ে গেছে। তো আর এর মান তুমি যদি জানো, তাহলে কি ক্ষেত্রফলের সূত্র তুমি খাটাবা। তো ক্ষেত্রফলের সূত্র কি, এবার ওটা লিখে দাও, এরিয়া সমান সমান পাই। তো পাই না লিখে লিখবো আমরা 3.1416 গণিত আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, আর গণিত আর। আর তোমরা জানো আমরা গুণ লিখতে পারবো না, গুণের পরিবর্তে আমরা স্টার লিখতে পারবো, কারণ কিবোর্ডে আমাদের গুণ নাই, তো গুণের কাজটা করবে স্টার। তাহলে ওই যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা লাগিয়ে দিলাম। তাহলে এবার কি হবে, এই আর এ যে মানটা রেখেছিলা, সেই মানটা এই আর এ বসানোর পর, এই গুণ করার পরে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা বের করে ফেলবে কম্পিউটার। তো কম্পিউটার ক্ষেত্রফলটা বের করে ফেললো। এখন এই ক্ষেত্রফলের যে মান, সেই মানটা তো তোমাকে উত্তর দেখাতে হবে। তো উত্তরটা কোথায় দেখাবা, এই যে প্রথমে এই লেখাটা আসলো, তারপর এখানে উত্তর দেখাবা। তো উত্তরটা এইভাবে দেখাবা, ক্ষেত্রফলটি হলো, তাহলে ইংরেজিতে বললে দ্য এরিয়া ইজ, এরিয়া মানে ক্ষেত্রফল, তাহলে দ্য এরিয়া ইজ, এরকম একটা লেখা আসবে। তারপরে তুমি এখানে উত্তরটা দেখাবা, মানে 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলটা তুমি এখানে দেখাবা। তো এই যে এই লেখাটা স্ক্রিনে নিয়ে আসতে চাচ্ছ, তো স্ক্রিনে কোনো কিছু নিয়ে আসতে চাইলে তো আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয়, সেটার নাম কি, প্রিন্ট এফ। তো আমরা প্রিন্ট এফ লিখলাম, লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, ওই যে লেখাটা দ্য এরিয়া ইজ সমান সমান, এই জায়গায় উত্তরটা চাও তুমি, মানে তাই তো, এই যে দ্য এরিয়া ইজ সমান সমান দিয়ে এখানে উত্তরটা চাও না, ঠিক এইরকম জায়গায় উত্তরটা চাও সমান সমানের পরে। তাহলে যে জায়গায় উত্তর চাও সে জায়গায় একটা পার্সেন্ট এফ নিয়ে আসবো। কেন পার্সেন্ট এফ নিয়ে আসলাম, পার্সেন্ট এফ তো আমি বললাম এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্ট এফ নিয়ে আসলাম এই কারণে, কারণ তুমি এখানে কার মান দেখাবা, এখানে তুমি এরিয়ার মান দেখাবা, এরিয়া। এখানে কার মান দেখাবা, এখানে তুমি এরিয়ার মান দেখাবা, মানে ক্ষেত্রফলের মান দেখাবা তুমি এখানে। তো ক্ষেত্রফলের যে মান, সেই মানটাকে তুমি কি ধরেছো, ফ্লুয়েড ধরেছো, মানে ভগ্নাংশ ধরেছো, যার কারণে এখানে কি দিলা বলো তো, যার কারণে তুমি এখানে পার্সেন্ট এফ দিলা। তাহলে পার্সেন্ট এফ দিলা এই কারণে। আর এরিয়াটাকে যদি তুমি ইন্টেজার ধরতে, তাহলে এখানে পার্সেন্ট ডি দিতা। তাহলে ব্যাপারটা এরকম, দ্য এরিয়া ইজ, এখানে অ্যান্সার দেখাবে, এখানে কার অ্যান্সার দেখাবে, কোটেশন ক্লোজ করে কমা দিয়ে এখানে এরিয়ার অ্যান্সার দেখাবে, যারটা দেখাতে চাও, এই ক্ষেত্রফলের মানটা দেখাতে চাও, তাই এটা দিবা। আর এই যে ব্র্যাকেটে শুরু করছিল, এই যে ব্র্যাকেটের কী বলো তো, শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এটাই ছিল একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কী বলো তো, সি প্রোগ্রামিং। ব্যাপারটা অনেক কঠিন লাগলেও একদম সহজ। প্রথমে আমরা কী করব,
হেডার ফাইল ঘোষণা করব, নিয়ম হচ্ছে হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে মেন নামের একটা ফাংশন ঘোষণা করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চলক ঘোষণা করব। আমার এই অঙ্কে কী কী চলক লাগবে, তো আমার এই অঙ্কে আর এরিয়া নামের চলক লাগবে, এবং আরকে পূর্ণ সংখ্যা ভেবেছি তাই ইন্টেজার, আর ক্ষেত্রফলটাকে আমরা ভগ্নাংশ আসতে পারে, ভগ্নাংশ না আসলেও তো সমস্যা নেই, পূর্ণ সংখ্যাও যদি আসে তাহলে ধরে নাও ক্ষেত্রফলের মান 53, তাহলে আমাদের যেহেতু তুমি ক্ষেত্রফলকে ফ্লুইড বলেছো তাহলে আমাদের অ্যান্সার আসবে 53.00। আর তুমি যদি ক্ষেত্রফলকে এখানে ইন্টেজার করতা, ধরে নাও এখানে আইএনটি ইন্ট দিয়ে এরিয়া লিখতা, আর বাই চান্স যদি উত্তরটা এরকম হইতো ধরে নাও 53.44, তাহলে উত্তর শুধুমাত্র 53টা দেখাতো, কারণ তুমি এরিয়াকে ইন্টেজার বলেছো। আর ফ্লুইড বললে লাভটা কি, ওই যে পয়েন্ট সহ মান পুরোটাই দেখাবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। যাকে এত কাহিনীতে যেও না। তারপরে আমরা কী করলাম, স্ক্রিনে একটা লেখা দেখালাম যে আমাকে আর এর মানটা দাও, স্ক্রিনে দেখানোর জন্য প্রিন্ট অ্যাপ ফাংশন। তারপরে যে আর এর মানটা দিবে ব্যবহারকারী, যখনই দিবে তখন এটাকে স্ক্যান করার জন্য স্ক্যান অ্যাপ ফাংশন কাজে লাগালাম। স্ক্যান অ্যাপ দিয়ে আমরা % দিয়ে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, তারপরে আমরা লোকেটর সাইন দিয়ে আর দিলাম, তারপরে ক্ষেত্রফলের সূত্রটা ফেলাই দিলাম। এখন এই আর এর মানটা যেটা মানে আর এর মান যেটা তোমার ব্যবহারকারী দিয়েছিল, সেই আর এর মানটা তুমি এখানে বসানোর পর ক্ষেত্রফল বের হয়ে যাবে, কম্পিউটার বের করে ফেলবে। কারণ সেই ক্ষেত্রফলের মানটা তুমি এইভাবে অ্যান্সার দেখাতে চাও, দ্য এরিয়া ইজ দিয়ে এখানে অ্যান্সারটা দেখাতে চাও। তো আমরা স্ক্রিনে কোনো কিছু দেখাতে চাইলে প্রিন্ট অ্যাপ, ভাই তুমি অ্যান্সার দেখাবা না, অ্যান্সার দেখানোর জন্যই তো তুমি এমন কিছু বানাচ্ছ যেখানে তুমি আর এর মান দিবা, সে কী করবে, ক্ষেত্রফল বের করে দেবে। যে কোনো বৃত্তের আর এর মান দিবা, সে ক্ষেত্রফল বের করে দেবে, এই জিনিসটাই তো বানাতে যাচ্ছ। এর জন্য আমরা কী করলাম, প্রিন্ট এফ দিয়ে দ্য এরিয়া ইজ, এখানে %f লেখার কারণ ব্যাখ্যা করলাম যে এখানে কার মান দেখাবা, এরিয়ার মান, মানে যেখানে মান শো করাবা সেখানে পুলিশটাকে নিয়ে আসতে হবে। তো এটা ছিল একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। এখন আর দু একটা করাই দেখবা যে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো দেখো এবার একই টাইপের আরও দু একটা প্রবলেম তোমাকে আমি সলভ করাই। তো এখানে কী লেখা আছে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো ত্রিভুজ আসলে অনেক রকমের হয়, আমি এটা তোমার অ্যালগোরিদম ফ্লোচার্টের সময় দেখিয়েছি, জাস্ট সূত্রটা চেঞ্জ করলে হয়ে যায়। তো ধরে নাও ত্রিভুজটা এরকম, তো এই ত্রিভুজের ভূমিকে আমরা বলছি বি এবং উচ্চতাকে বলছি আমরা এইচ। তো একটা ত্রিভুজের ভূমির মান আর উচ্চতার মান দিয়ে দিলে এর ক্ষেত্রফলটা বের করা যায়। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলকে আমরা ইংরেজিতে বলি এরিয়া, এরিয়া সমান সমান হাফ, হাফ মানে কত 0.5 গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ ভূমি গুণিত উচ্চতা, এই তো সূত্রটা, তাই না? অরিজিনাল সূত্র এরকম, এরিয়া সমান সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তো আমরা হাফকে 0.5 বলছি, আর এই গুণ চিহ্নগুলোকে আমরা এইভাবে দিচ্ছি। তো এটার জন্য সি প্রোগ্রামটা কেমন হবে, প্রথমে লিখতে হবে হ্যাশ, তারপর হচ্ছে ইনক্লুড, তারপরে stdio.h হেডার ফাইল, তারপরে কি বলেছি মেন এরপর ব্র্যাকেট, এখানে চলক ঘোষণা করতে হয়। তো একটু খেয়াল করো, ভূমি এবং উচ্চতার মান ধরে নাও পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলে আমরা কী দেবো, মানে চলক কে এখানে আসলে সূত্রের দিক তাকালে চলক পাওয়া যায়। আমরা একটা চলক দেখছি বি, যেখানে মান দেওয়া যাবে বা চেঞ্জ করা যাবে, একটা হচ্ছে এইচ, যেখানে মান দেওয়া যাবে বা চেঞ্জ করা যাবে, আর একটা হচ্ছে এই বি এবং এইচের উপর ডিপেন্ড করে এরিয়ার মানটা পাওয়া যাবে। তাহলে আমি বি, এইচ এবং এরিয়া এই তিনটা চলক দেখতে পাচ্ছি। তো আমি যদি তিনটাকেই ভগ্নাংশ ধরি তাহলে এখানে লিখতাম ফ্লুইড বি, এইচ, এরিয়া। তা আমি আসলে ভূমিকে এবং উচ্চতাকে পূর্ণ সংখ্যা বলছি, মানে ভূমির মান এবং উচ্চতার মান আমি পূর্ণ সংখ্যা দিব। তাহলে ইন্টেজার, একটা হচ্ছে ভূমি এবং একটা হচ্ছে উচ্চতা। আর ক্ষেত্রফলটা আসলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আসলে পূর্ণ সংখ্যা নাও পেতে পারি, কারণ এখানে 0.5 আছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে একটু মিস্টেক হলো, এখানে ফ্লুইড লিখলাম, ফ্লুইড লিখে কী দিলাম বলো তো, এরিয়া। তো চলো ঘোষণা শেষ। এবার আমরা কি করব, স্ক্রিনে একটা লেখা দেখাবো যে আমাকে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা সেই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দাও। মানে তাহলে স্ক্রিনে কোনো কিছু দেখাতে চাইলে আমরা কোন ফাংশন লিখব, প্রিন্ট এফ, কী লিখব, ইনপুট দ্য ভ্যালু অফ কিসের মান দরকার, ভূমির মান এবং উচ্চতার মান, মানে বি এবং এইচ, কোটেশন ক্লোজ বা একটা সেমিকলন। আগের মতোই না সেম, দেখো যে লেখাটা লিখবা সেটা মাঝখানে লিখবা। এখন এই লেখাটা স্ক্রিনে যাওয়ার পর ব্যবহারকারী দুইটা মান দিবে, ধরুন ভূমির মান দিল 5 আর উচ্চতার মান দিল 10। এখন দুইটা মান দিল, দুইটা মানকে স্ক্যান করতে হবে, আর স্ক্যান করার জন্য কোন ফাংশন, স্ক্যান অ্যাপ দিয়ে কোটেশন ক্লোজ। কয়টা মান বলো তো, দুইটা মান, একটা ভূমির এবং উচ্চতা। তো আমরা একটা পুলিশ পাঠাবো, %d পাঠালাম, এই পুলিশ কী করবে, বি এর মানকে গ্রহণ করবে। আর একটা পুলিশ পাঠাবো %d, যেহেতু দুইটা মান তাই দুইটা %d,
এই পার্সেন্টটি কী করবে, এইচ এর মানকে গ্রহণ করবে। মান গ্রহণ করা হয়ে গেল। এখন এই প্রথম পুলিশ যে মানটাকে গ্রহণ করেছে সেটা লোকেশনটা কি বি, এবং দ্বিতীয় পুলিশ যে মানটা গ্রহণ করছে সেটা লোকেশন কি বলতো এইচ, এবং বাইরে একটা কী বলতো সেমিকলন। আমাদের কিন্তু ভূমি এবং উচ্চতার মান পেয়ে গেছে। এখন ভূমি এবং উচ্চতার মান যদি সূত্রে বসে তাহলে তো ক্ষেত্রফল পাবো। তাহলে এবার কী লিখবো, সূত্রটা। তাহলে সূত্রটা এরিয়া সমান সমান হাফ ভূমি গুণিত উচ্চতা, এবং বাইরে একটা সেমিকলন দিতে হবে। এটা নিয়ম, প্রত্যেকটা স্টেটমেন্টের পর একটা করে সেমিকলন 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 সেমিকলন। সব ক্ষেত্রেই হবে সেমিকলন তা না, স্টেটমেন্ট বুঝতে পারলে সেমিকলন হবে। তো এখানে সেমিকলন দিব, সূত্রের পরে আমরা সেমিকলন দিব। তো এখন বলো ভাইয়া, ব্যবহারকারী যে বি এর মান এবং এইচ এর মান দিয়েছিল সে মানগুলো এখানে বসানোর পর ক্ষেত্রফলের সূত্র তো বের হয়ে যাবে, আর ক্ষেত্রফলটা তো বের হয়ে যাবে। ক্ষেত্রফলটা অ্যান্সার দেখাতে হবে যে ক্ষেত্রফলটি হলো এত। তো এই যে একটা লেখা দেখাবা যে ক্ষেত্রফলটি হলো এত, তাহলে লেখাটা কী লিখতে চাও? তো স্ক্রিনে কোনো কিছু দেখাতে চাইলে তোমাকে লিখতে হবে প্রিন্টএফ। তাহলে ক্ষেত্রফলটি হলো, তাহলে দ্য এরিয়া ইজ। তো এখানে অ্যান্সারটা দেখাতে চাও, তো এখানে অ্যান্সারটা দেখাবা, ভালো কথা। তো এখানে কার অ্যান্সারটা দেখাবা, এই ক্ষেত্রফলের অ্যান্সারটা। তাহলে এই যে কমা দিয়ে কি বলো তো এরিয়া। এখন এই এরিয়াকে তুমি ফ্লোয়েড ধরেছিলে, তাই এখানে একটা পুলিশ আসবে, এবং পুলিশটা হচ্ছে পার্সেন্ট এফ, কারণ এরিয়াকে তুমি কি ধরেছো, ফ্লোয়েড ধরেছো। তাহলে দ্য এরিয়া ইজ, এখানে অ্যান্সার আসবে, এখানে কার অ্যান্সার আসবে, কোটেশনের বাইরে কিন্তু কমা, এখানে কার অ্যান্সার আসবে, এরিয়ার অ্যান্সার আসবে, শেষ। এখন এই যে ব্র্যাকেটের ক্লোজ, এই যে ব্র্যাকেটের শেষ। তো এটাই ছিল হচ্ছে তোমাদের কি বলতো সি প্রোগ্রাম। তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম হলো। এবার আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় সি প্রোগ্রাম করব। একদম সোজা, কঠিন কিছু না। তো গড়টা আসলে কি, তিনটা সংখ্যা, ধরো একটা এ, একটা বি আর একটা সি। তো তিনটা সংখ্যা, এখন আমি যদি বলি গড় নির্ণয় করি তাহলে কি বলবা, এ বি সি যোগ কি বলতো 3 দিয়ে ভাগ। আর গড়কে আমরা অ্যাভারেজ বলি, সংক্ষেপে বলছি এভিজি, মানে গড়কে আমরা প্রকাশ করছি এভিজি এই কথাটা দিয়ে। তো এটার জন্য তোমাদের কি করে ফ্লো চার্ট করবা, দুঃখিত সি প্রোগ্রাম করবা। প্রথমে হ্যাজ, তারপরে কি ইনক্লুড, তারপরে কি stdio ডট এইচ, তারপরে কী করতে হবে, মেন নামের একটা ফাংশন নিতে হবে, তারপরে ব্র্যাকেট, এখানে চলক ঘোষণা করতে হবে। তো এই সূত্রের দিক তাকালে তো চলক পাওয়া যায়, তো মনে রাখবা সূত্রের দিক তাকালে চলক পাওয়া যায়। তো চলককে কি, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা এ, একটা বি, একটা সি। তো এ বি সি এগুলো আমরা পূর্ণ সংখ্যা ধরে নিলাম, এবং গড়টা কিন্তু যেহেতু ভাগ করছো সেহেতু আসলে গড়টা পূর্ণ সংখ্যা নাও আসতে পারে। তাহলে আমরা ইন্টেজার হিসেবে নিলাম এ কে, বি কে আর সি কে, যে তিনটা সংখ্যার গড় ব্যবহার করে নির্ণয় করতে চাই। আর যেটা গড়কে আমরা অ্যাভারেজ বলছি। তো এখন এই গড়টা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা নাও আসতে পারে, তার মানে ফ্লোয়েট আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। তাহলে ফ্লোয়েট দেখি বলতো এভিজি, দেখেন একটা কি বলতো কোটেশনের পর বাইরে একটা সেমিকলন। তো আমরা এই কাজটা করার পর এখন কি কম্পিউটারে আমরা লেখা দেখাবো যে তুমি যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে চাও। এখানে 3টা দিয়েছি তাই এবিসি নিয়েছি, 4টা দিলে এবিসিডি নিতা, বা এক্স ওয়াই জেড পি যে কোনো কিছু নিতে পারবা। চলো, তো আমরা এখন বলবো তুমি যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করবা তুমি আমাকে সেই সংখ্যাগুলো দাও। তো স্ক্রিনে একটা লেখা দেখাবে এভাবে, ইনপুট দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি। তোমাকে যে এইভাবে লিখতে হবে এমনটা না, তুমি ইচ্ছা মতন লিখবা। তুমি লিখতে পারো এভাবে, ইনপুট দ্য 3 নাম্বারস, মানে আমাকে 3টা সংখ্যা দাও যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করবা, যা লিখবা সেটা এখানে লিখবা। তো এইভাবে লিখলে বোঝাটা একটু সহজ হয়। তারপরে আমরা এই লেখাটা স্ক্রিনে আসলে ব্যবহারকারী এ বি সি এর মান দিবে পরপর। তো আমরা কী করবো, স্ক্যান এফ দিয়ে সে মানগুলোকে গ্রহণ করবো। এখন কয়টা পার্সেন্ট দিব বলো তো, 3টা। কেন 3টা পার্সেন্ট দিচ্ছি, কারণ 3টা মান দিয়েছে ব্যবহারকারী। 3টা মান, একটা এতে রাখবা তাহলে লোকেশান এ, একটা বিতে রাখবা এই পুলিশ যেটা গ্রহণ করেছিল লোকেশান বি, আর একটা মান এই সিতে রাখবা তাহলে লোকেশান সি, বাইরে একটা কি বলো তো সেমিকলন। এখন তুমি তো সূত্রটা, এখন তো তুমি 3টা চলকের মানই জানো, এ বি সি এর মান জানো। এখন তুমি সূত্র ফেলাবা, সূত্রটা কি, অ্যাভারেজ সমান সমান এ যোগ বি যোগ সি আর ভাগ কত 3। আমরা এভাবে তো ভাগ লিখতে পারবো না কম্পিউটারে, তাই আমাদেরকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, ভাগ 3। তো যখনই এই কাজটা করে ফেললা তুমি, তখন নিচে আসার পরে প্রোগ্রামটা নিচে আসার পরে এই এবিসি এর মান যেগুলো ব্যবহারকারী দিয়েছিল, যেগুলো তুমি এবিসিতে রেখেছিলা, সেই মানগুলো এখানে বসানোর পর 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবে। কারণ গড় যেটা পেয়ে গেল সেটা তো উত্তর দেখাতে হবে। তো উত্তর দেখানোর জন্য আমরা কী লিখবো বলো তো, প্রিন্টএফ দিয়ে ওই যে এখন একটা অ্যান্সার লেখা দেখাতে চাই এভাবে, দ্য গড় মানে দ্য অ্যাভারেজ ইজ সমান সমান, দ্য অ্যাভারেজ ইজ সমান সমান। এখানে এখন কী বলো তো, এখানে তুমি মানটা, এখানে গড়ের মানটা দেখাবা। তাহলে এখানে কার মান দেখাবা, এই যে অ্যাভারেজের মান দেখাবা, তাহলে এভিজি, তাহলে বাইরে কমা। এখন এখানে এভিজির মান দেখাবা। এখন মানটা অ্যাভারেজকে তুমি কি ধরেছিলা, ফ্লোয়েড ধরেছিলা, মানে ভগ্নাংশ ধরেছিলা, তাহলে এখানে পার্সেন্ট কি নিবা, এফ নিবা। তাহলে ঠিক এই জায়গাতে আমাদের অ্যান্সারটা আসবে, ব্র্যাকেটের শুরু ব্র্যাকেটের শেষ। তো এই ছিল আমাদের 3টে সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। এবার দেখো
এটাও সেম টাইপেরই, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর। তো তোমাদেরকে তো আমি পড়িয়েছিলাম এরকম একটা জিনিস, যে ধরো এখন টেম্পারেচার সেলসিয়াসে 25 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটেও কি আসলে 25? তো ফারেনহাইটে কত? তো এটা সহজেই বের করা যায়, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলে কত বা কেলভিন স্কেলে কত বের করা যায় কী করে? সূত্র আছে C/5 = F - 32/9 = K - 273/5। তো আমাদের ওইটা প্রয়োজন নাই, আমাদের দরকার হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াসের। তাহলে আমাদের বের করতে হবে এফ এর মান, সি এর মান ওরা দিয়ে দিবে, সেলসিয়াসের মান দিয়ে দিবে, ওটাকে ফারেনহাইটে কত বের করতে হবে। তাহলে এফ দরকার, এফ এর মানটাকে আমরা বামে নিয়ে নিতে হবে। আমরা সূত্রটা বের করছি, আসলে সূত্র মুখস্থ না করেও আমরা এটা মনে রাখলে আসলে হয়ে যায়। তো এফ এর মান দরকার, তাহলে আর গুণ করো, আর গুণ করলে কেমন হয়? 5F - 32 = 9 সাথে এটা কিন্তু রাফের কাজ, এটা মূল কাজ। তো এখন আমরা এখানে F - 32 রেখে দিলাম, 9C, 5 পাশে গুণ হয়ে চলে পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তারপরে F = কী হবে? -32। আচ্ছা, 9কে 5 দিয়ে ভাগ করলে 1.8 হয়, গুণিত C, আর -32 পাশে হয়ে যাবে +32। এই যে আমরা সূত্র পেয়ে গেলাম। দেখো এই সূত্রে তুমি C এর মানটা যদি বসাও তাহলে কিন্তু F এর মান বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এরকম কিছু একটা চাচ্ছিলাম যে সেলসিয়াসের মান দিব আর ফারেনহাইটের মান পাবো। তো এটার প্রোগ্রাম কী হবে? প্রথমে হ্যাজ ইনক্লুড CLUD ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট studio.h, হেডার ফাইল ঘোষণা শেষে আমরা মেন ফাংশন লিখব, মেনের পরে ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, আমাদের চলক ঘোষণা করতে হবে। তো আমাদের এখানে চলক আসলে কে কে? আমরা দেখছি সি এর মানটা চলক, সি এর মানটা যে কোনো কিছু দেওয়া যায়, পরিবর্তন করা যায়, আর সি এর মানের উপর ভিত্তি করে এফ এর মানটা পরিবর্তন হবে। তাহলে দুইটা চলক, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ। আমরা সেলসিয়াসের মানটা আসলে পূর্ণ সংখ্যা, ধরে নাও সি 25 ডিগ্রি, তাহলে 25 তো পূর্ণ সংখ্যা, তাহলে সেলসিয়াসকে তুমি যদি পূর্ণ সংখ্যা ভাবো তাহলে লিখতে হবে ইন্ট দিয়া সি। আর যদি ভাবো যে না আমরা ভগ্নাংশ আসতে পারে বা সেলসিয়াসের মানটা ভগ্নাংশও দেওয়া যাবে, তাহলে কী লিখবা? ফ্লুইড। তো আমি লিখলাম হচ্ছে ইন্ট সি, মানে সেলসিয়াসের মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যে মানটা আমরা পাবো ফারেনহাইট, এই যে এফ এর মান, এর যেহেতু এখানে দশমিকের ব্যাপার স্যাপার আছে, এটা ভগ্নাংশ আসতে পারে, তাই আমি দিলাম ফ্লুইড কী বলতো? এফ। এখন আমরা স্ক্রিনে একটা লেখা দেখাবো, তো স্ক্রিনে একটা লেখা দেখাবো, লেখা দেখার জন্য প্রিন্ট এফ। কী লেখা দেখাবো? যে ইনপুট দ্য ভ্যালু অফ এফ, মানে সরি সি, এর মানে কি? যে ইনপুট দ্য ভ্যালু অফ সি, সেলসিয়াসের মান দাও। তো এই লেখাটা আসার পরে ব্যবহারকারী সেলসিয়াসের একটা মান দিবে, তো মানটাকে কী করতে হবে? স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যান এফ কোটেশন, তাহলে স্ক্যান করবা %d দিয়ে, %d মানটাকে কোথায় রাখবে? সিতে রাখবে, কারণ এটা সি এর মান দিচ্ছে। এখন সি এর মান তুমি জেনে গেছো, এখন কী করবে? সূত্র খাটাবা। সূত্রটা কি? এফ = 1.8 গুণিত সি প্লাস 32, এখানে একটা সেমিকলন হবে, আর এখানে ওই যে সি এর মান যেটা ব্যবহারকারী দিল সেটা এখানে বসালে তুমি এফ এর মান পেয়ে যাবা। তো এফ এর মান তো বের করতে চেয়েছিলাম, মানে ফারেনহাইটের মান, তো ফারেনহাইটের মান যেটা পাইলে এখন অ্যান্সার দেখাবা। তো অ্যান্সার দেখানোর জন্য আমরা কী লিখবো? প্রিন্ট এফ। কী লিখবো? দ্য টেম্পারেচার বা দ্য ভ্যালু অফ এফ, দ্য ভ্যালু অফ এফ মানে এফ এর মান = এখানে অ্যান্সার দেখাবা। তাহলে এখানে একটা %f নিলাম, কোটেশন বাইরে কমা, এখানে কার মান দেখাবা? এই যে এই এফ এর মান দেখাবো, তাহলে এই এফটা এখানে লিখতে হবে, বাইরে একটা সেমিকলন, ব্র্যাকেটের শুরু ব্র্যাকেটের শেষ। এখন এখানে %f কেন লিখলা? কারণ ফারেনহাইটকে তোমরা কী ধরেছিলা? ফ্লুইড ধরেছিলা। তো এটি ছিল হচ্ছে সি প্রোগ্রাম, কার জন্য? এটা ছিল হচ্ছে সেলসিয়াস। এরকম এখন বলতে পারে যে ফারেনহাইটকে সেলসিয়াস করো, তাহলে সূত্রটা এভাবে বের করে নেওয়া যায়। তখন সিকে বামে রেখে মানে বলবে যে ফারেনহাইটকে সেলসিয়াস করো, তার মানে সেলসিয়াসের মান আমাকে বের করতে হবে আর ফারেনহাইটের মান ওরা দিয়ে দিবে। তখন আমরা কি করব? তখন আমরা বামে সিকে নিয়ে আসবো। যাই হোক, তো আশা করি এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট করেছে যেহেতু এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা প্রশ্নটা দেখো। এবার যে প্রশ্নটা আছে, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রাম। দেখো এর আগের যতগুলো অঙ্ক করলো মানে সি প্রোগ্রাম করলো ওগুলো কিন্তু এক ধাঁচের ছিল, এটা একটু অন্য ধাঁচের। তো এটার তোমাদের মনে আছে কিনা, ফ্লোচার্টটা মনে আছে কিনা দেখি, ফ্লোচার্টটা তোমাদের মনে আছে কিনা। এটার ফ্লোচার্টটা করাইনি নাকি? 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম, এই যে করিয়েছিলাম এই ফ্লোচার্টটা। তো ফ্লোচার্টটা খেয়াল করো একটু সবাই। এটা ছিল হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের বৃহত্তম মানে যে কোনো 3টা সংখ্যা তুমি কম্পিউটারকে দিয়ে দিবা, কম্পিউটার বলে দিবে যে এই সংখ্যাটা বড় বলে দিবে, অথবা এই সংখ্যাটা ছোট সেটা বলে দিবে। তো দুইটাই করা যায়। আমরা যদি বড়টা নির্ণয় করতে চাই তখন এই যে এভাবে করতে হয়, মনে আছে? দরকার হলে আরেকবার দেখে আসো তোমাদের ক্লাসটা। তো প্রথমে আমরা
মানে সেই তিনটা সংখ্যাকে ধরে নিই এ বি সি, তারপরে বলি এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে আমাদের কে বড়, এ বড়। তাহলে এই দুইটা শর্ত মানলে, যদি এই দুইটা জিনিস মানে একসাথে, তাহলে এ বড়। আর যদি এরকম হয় যে এ বি এর থেকে বড় না হয়, তার মানে বি বড় হয়, এ বি এর থেকে বড় না, তাহলে কে বড়, বি বড়। যদি বি বড় হয় এ এর থেকে এবং বি বড় হয় সি এর থেকে, এই দুইটা শর্ত মানলে আমরা কি বলেছিলাম যে বি বড়, এটা প্রিন্ট দাও। আর এই দুইটার মধ্যে কোনোটাই না হলে কি বলি, প্রিন্ট সি। ঠিক এই কথাটা মাথায় রাখো। যদি, যদি মানে কি, ইফ এ দুটা মানে, তাহলে এ বড়। অথবা যদি, তাহলে অথবা আর ইংরেজি হচ্ছে এলস, অথবা যদি, এলস ইফ, অথবা যদি এ দুটা মানে, তাহলে বি বড়। অথবা, অথবার ইংরেজি হচ্ছে এলস, এলস অথবা এটা বড়। তাহলে এই তিনটা কথা একটু শোনো, ইফ, এলস ইফ আর হচ্ছে এলস। এটা হচ্ছে কন্ডিশনাল বলা হয় অনেক সময়, মানে শর্তমূলক বলা হয়। তো শর্ত ব্যবহার করে আমাদের এটা সি প্রোগ্রাম করতে হবে, বুঝতে পেরেছ? কী ব্যবহার করে? শর্ত ব্যবহার করে আমাদের সি প্রোগ্রাম করতে হবে। ব্যাপারটা এরকম, যদি, যদি এ বি এর থেকে বড় হয়, এ সি এর থেকে বড় হয়, এ দুইটা যদি মানে, তাহলে কে বড়, এ বড়। অথবা যদি বি এর থেকে বড় হয়, বি সি এর থেকে বড় হয়, তাহলে কে বড়, বি বড়। অথবা কে বড়, সি বড়। ঠিক এই জিনিসটা আমরা এখন সি প্রোগ্রাম করব। মানে এই যে যদি, অথবা যদি, অথবা, মানে সিকোয়েন্সটা ধরতে পেরেছ? যদি এ দুটা হয় তাহলে এ বড়, অথবা যদি এ দুটা হয় তাহলে বি বড়, অথবা সি বড়। এই সিকোয়েন্সটা অনুযায়ী করতে হবে। তো চলো আমরা এটা সি প্রোগ্রাম করি। তো প্রথমে হ্যাজ ইনক্লুড studio.h, তারপরে মেন নামের একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে চলক ঘোষণা করতে হয়। তো বলো তো এখানে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করবো, তাহলে একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, তিনটায় ধরেছি। এর বাইরে তো আর কোনো চলক দেখতে পাচ্ছি না, তো তিনটাকে পূর্ণ সংখ্যা দিলাম, একটা এ, একটা বি আর একটা কি বলো তো, সি। চলক ঘোষণা শেষ। এবার আমরা বলবো কম্পিউটারে একটা লেখা দেখাবো। লেখাটা এরকম, স্ক্রিনে একটা লেখা আসবে, আমাকে ওই তিনটা সংখ্যা দাও যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে চাও। তাহলে এই কথাটাকে আমরা বলতে পারি এভাবে, ইনপুট দ্য ভ্যালু অফ এ বি সি, কোটেশন ক্লোজ, বাইরে একটা সেমিকলন। তার মানে এ বি সি এর মান দাও। তখন ব্যবহারকারী কী করবে, তিনটা মান দিবে। তো তোমরা স্ক্যান অ্যাপ দিয়ে কী করবা, ওই তিনটা মানকে স্ক্যান করে নিবা। তাহলে একটা হচ্ছে %d, আবার %d, আবার %d নিচ্ছ কারণ এগুলোকে ইন্টেজার ভেবেছ। তাহলে তিনটা পুলিশ কী করলো, তিনটা মানকে গ্রহণ করলো। তো এ পুলিশ এ এর মান, এ পুলিশ বি এর মান, এ পুলিশ সি এর মান, এই মানগুলোকে তাহলে রাখতে হবে এখন। তাহলে এ পুলিশ যেটা নিয়েছিল সেটাকে এতে রাখতে হবে। এ নামের চলক তুমি নিয়ে রেখেছো, পাত্র অলরেডি আছে, তোমার জায়গা আছে। এটা কি করবে, লোকেশন বি, কমা, এটার লোকেশন কিন্তু সি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে অ্যান্ড যদি একাধিক দিয়ে দাও তাহলে মাঝখানে কিন্তু কমা দিতে হয়। আগের অঙ্কগুলাই এখানে একটাই ছিল, এই যে এখানে তিনটা ছিল, এখানে কমা দিতে হবে, ঠিক আছে? যাকে এবার আমরা স্ক্যান করা হয়ে গেল। এখন তুমি আসো লজিক খাটাও। এটা আসলে বের করবে কি করে কম্পিউটার, যে তিনটা সংখ্যা দিয়ে দিলা, ওর মধ্যে বড় সংখ্যাটা কম্পিউটার কোন লজিকে বের করবে? লজিকটা এরকম, যে যদি এ বি এর থেকে বড় হয়, এ সি এর থেকে বড় হয়, তাহলে এ বড়। তাহলে এই কথাটাকে আমরা এভাবে লিখবো, যদি মানে হচ্ছে ইফ, কন্ডিশনাল, এমনি তো বলা হয় না, এটাকে শর্তমূলক বা কন্ডিশনাল বলা হয়। যদি কি হয়, এ বি এর থেকে বড় হয়, ওই যে ফ্লো চার্টটা দেখো, এ বি এর, আমরা এখানে বড় হাতের এ বি দিয়ে করেছি আর কি। এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে দুইটা কন্ডিশন, তাই মাঝখানে দুইটা অ্যান্ড দিবা। তাহলে যদি এ বি এর থেকে বড় হয়, এ সি এর থেকে বড় হয়, দুইটাকে আবার একসাথে রেখে দিলাম। এই দুইটা শর্ত যদি মানে, তাহলে কে বড়, এ বড়। তাহলে ইফের পরে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, দিয়ে বলবা প্রিন্ট দিয়ে দিবা, প্রিন্ট এফ। কি বলবা, দ্য লার্জেস্ট, বড় ইংরেজি কি, লার্জ। তাহলে দ্য লার্জেস্ট নাম্বার, তার মানে বড় সংখ্যা ইজ, হয়, সমান সমান, এখানে উত্তরটা দেখাবা। তো উত্তরটা দেখাবা, তো এখানে %d দিবা। কাকে বলতে চাচ্ছ বড়, মানে এখানে কার উত্তরটা দেখাবা। যদি এ দুটা মানে, তাহলে এ বড় না, তাহলে কমা দিয়ে এখানে এ দিবা। তাহলে দ্য লার্জেস্ট নাম্বার ইজ, এখানে অ্যান্সার আসবে, কার অ্যান্সার আসবে, ওই ব্যবহারকারী এর যে মানটা দিয়েছিল সে মানটা এখানে দেখাবে, যদি অরিজিনালি এটাই বড় হয়। হ্যাঁ, অথবা যদি এ দুটা মানে, তাহলে বি বড়। তাহলে এবার আমরা লিখব এলস ইফ, কী বলতো, এলস ইফ, অথবা যদি বি এর থেকে বড় হয়,
এটা ওখানেও লেখা যেত, সমস্যা নাই। এবং এবং বি সি এর থেকে বড় হয়, এই দুটো শর্ত মানলে কি বলবো? এই দুটো শর্ত মানলে বলবো ব্র্যাকেট প্রিন্ট দিয়ে দাও। আচ্ছা, এই ব্র্যাকেটের ক্লোজ এখানে দিলাম, প্রিন্ট দিয়ে দাও, কি দাও? যে বি বড়, তাহলে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সমান সমান বি বড়, তাহলে এখানে %d কার মান দেখাবা? বি এর মান। আর এটাও যদি না মানে তাহলে কি বড়? তাহলে অথবা আর তো কোনো শর্ত, এই যে এই শর্তগুলোর মতন কোনো শর্ত দেওয়ার দরকার নাই, এই দুইটা না মানলে সি বড় হবে। তাহলে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট এফ, কি প্রিন্ট দিবা? দ্য লার্জেস্ট নাম্বার ইজ কে বলতো? সি। তাহলে %d এই জায়গায় অ্যান্সারটা আসবে, কার অ্যান্সার আসবে? সি এর অ্যান্সার। এই যে মেনের জন্য যে ব্র্যাকেট দিয়েছিলাম, সেই ব্র্যাকেটের শুরু আর এই যে ব্র্যাকেটের শেষ। তো এটাই ছিল হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের কি বলতো? সি প্রোগ্রাম। তো একইভাবে ক্ষুদ্রতম বললে এই যে এইগুলো এদিকে ঘুরে যাবে, তো তোমরা জানো। তাহলে শর্তটা এরকম, যদি এ দুটা মানে এ বড়, অথবা যদি এ দুটা মানে বি বড়, অথবা কে বড়? সি বড়। এবং মাঝখানে কিন্তু দুইটা করে অ্যান্ড দেওয়া হয়েছে, খেয়াল করেছো নিশ্চয়ই। তো এইবার আমি তোমাদের যেটা করাবো, একটা বর্ষ অধিবর্ষ কিনা মানে লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো তোমাদের নিশ্চয়ই ওই অ্যালগোরিদম ফ্লোচার্টটা মনে আছে। আমরা কি করেছিলাম? কোনো একটা সাল লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য সে সালকে প্রথমে 400 দিয়ে ভাগ করেছিলাম। তো 400 দিয়ে ভাগ করার পরে যদি ভাগ যায় তাহলে আমরা বলেছিলাম লিপ ইয়ার, আর যদি যাই যদি যাই তাহলে বলেছিলাম লিপ ইয়ার মানে অধিবর্ষ। আর যদি না যাই তখন কি করেছিলাম? সেই সালটাকে আবার ভাগ করেছিলাম কত দিয়ে? 100 দিয়ে। দেন নট ইকুয়াল টু 0 হতে হয়েছিল, এবং সেই সালটাকে ভাগ করেছিলাম 4 দিয়ে, ইকুয়াল টু 0 হতে হয়েছিল। এই দুটা মানলে এটা মানলে ইয়েস হলে লিপ ইয়ার, ইয়েস হলে কি? লিপ ইয়ার। আর না মানলে নো, আর নো হলে কি বলেছিলাম? নট লিপ ইয়ার। তাহলে আমি কি বললাম? কোনো একটা সালকে 400 দিয়ে ভাগ করব, ভাগ গেলে ইয়েস, ভাগ সরাসরি চলে গেলে লিপ ইয়ার। আর না গেলে লিপ ইয়ার না তা না, সে সালটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ যাওয়া যাবে না, এবং সে সালটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে এবং ভাগ যেতে হবে। গেলে আমরা যদি গেলেও তাহলে গেলে লিপ ইয়ার, ইয়েস হলে লিপ ইয়ার। আর যদি না যায়, নো হয়, তাহলে কি বলবো? নট লিপ ইয়ার। মনে আছে না? তার মানে আমি তোমাদের যদি ওটা দেখাই, একবার দেখো, এই যে এটা করেছিলাম তোমাদের জন্য, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরোটাই দেখো। তার মানে যদি সালটাকে 400 দিয়ে ভাগ করার পরে ইয়েস হয় তাহলে লিপ ইয়ার। আর এটা তার মানে এই দুটো শর্ত মানলে, এই যে 400 দিয়ে ভাগ গেল লিপ ইয়ার, 400 দিয়ে ভাগ যদি নাও যায় কিন্তু এটা দিয়ে যদি ভাগ যায়, মানে এই কন্ডিশনটা যদি মানে, এই শর্তটা মানে, এই সিদ্ধান্তটা মানে ইয়েস হলে তখনও কি বলতো? লিপ ইয়ার। অথবা কি বলতো? নট লিপ ইয়ার। তার মানে এই দুইটা সিদ্ধান্ত যদি মানে তাহলে লিপ ইয়ার। তো এটার জন্য কিভাবে সি প্রোগ্রাম করতে হয় একটু দেখো, খেয়াল করো। প্রথমে হ্যাজ ইনক্লুড studio.h, তারপরে কি করতে হয়? মেন নামের একটা ফাংশন নিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমাদের কি করতে হয়? চলক ঘোষণা করতে হয়। আমরা যে সালটা দেবো সেই সালটাকে পূর্ণ সংখ্যা ভাবছি, তাহলে সালকে প্রকাশ করছে ইয়ার দিয়ে, তাহলে ইয়ার নামের একটা চলক নিলাম এবং সেটা পূর্ণ সংখ্যা। চলক ঘোষণার পরে আমরা একটা স্ক্রিনে লেখা দেখাবো, তাহলে স্ক্রিনে লেখা দেখাতে চাইলে প্রিন্ট এফ, কী লেখা দেখাবো? লেখাটা দেখাবো এরকম, ইনপুট দ্য ভ্যালু অফ ইয়ার, মানে আমাকে সেই ইয়ারের মানটা দাও, সালটা দাও। ইনপুট দ্য ইয়ার, আচ্ছা ইনপুট দ্য ইয়ার বললে হবে, ইনপুট দ্য ইয়ার, সালটা দাও। যখন এই লেখাটা আসলো তখন ব্যবহারকারী যে সালটা লিপ ইয়ার কিনা যাচাই করতে চায় সেই সালটা দিবে। তো তুমি কি করবা? ওই দেওয়ার পর স্ক্যান এফ দিয়ে সেই সালটাকে %d কোটেশন ক্লোজ বাইরে সেমিকলন স্ক্যান করে নেবে। স্ক্যান করার পরে তুমি সালের মান, মানে যে মানটা দিল সেই মানটাকে তুমি ইয়ার নামে চলক যেটা নিয়ে রেখেছ সে চলকে মানটাকে রাখবা। এবার তুমি ওই চলে যাও ওই কাজে। এখানে একটু জায়গা হচ্ছে না, আমি নিচে নেমে গেলাম একটু। কাজটা কি? এই যে এই দুইটা কাজ দেখো, এই দুইটা কাজ কী করে লিখবা? এটাও শর্ত দিয়ে করবা। ইফ মানে কি? যদি। ইফ মানে যদি কি সেই সালটাকে ভাগ করি 400 দিয়ে, ইকুয়াল টু 0 হয়, এটা একটা শর্ত। এবং দেখো এটা কিন্তু অথবা, এই যে দুটো দাগ, এটা অথবা মানে ভাই এটা হলেও তো লিপ ইয়ার, অথবা এটা হলেও তো লিপ ইয়ার, তাই না? তাই আমরা এভাবে লিখছি, সালটাকে 400 দিয়ে ভাগ করার পরে
আমাদের যদি ভাগশেষটা, এটা তো ভাগশেষ চিহ্ন, এই যে এই চিহ্নটা দিচ্ছি না, এটা তো ভাগশেষ চিহ্ন। তো যদি ভাগশেষটা শূন্য হয় তার মানে ভাগ যাবে, অথবা সেই সালটাকে যদি আমরা ভাগ করি 100 দিয়ে, নট, এটা কিন্তু নট চিহ্ন, নট ইকুয়াল টু 0 হয়, এবং এবং সেই সালটাকে ভাগ করি 4 দিয়ে ইকুয়াল টু 0 হয়। তাহলে এই একটা শর্ত অথবা এই শর্ত, এই দুটাকে এক জায়গায় করি, এই শর্ত অথবা এই শর্ত যদি মানে, তাহলে এই দুটাকে আবার এক জায়গায় করি, মানে টোটালটাকে, এটা এবং এটা টোটালটাকে এক জায়গায় করলাম। ইফ যদি এইটা মানে, দেখতেই পাচ্ছ এটা কঠিন কিছু না, তোমরা তো করেছো, এই যে এই জিনিসগুলো করো নাই। তো যদি এই দুইটা মানে তাহলে আমরা কি বলবো, যদি এটা এবং এটা মানে তাহলে বলবো যে হ্যাঁ এটা লিপ ইয়ার। তাহলে স্ক্রিনে অ্যান্সার দেখাবো, প্রিন্ট এফ, যে লেখাটা কি দেখাবো, দিস ইজ লিপ ইয়ার, দিস ইজ লিপ ইয়ার। হ্যাঁ, এটা হলো একটা কী বলতো অধিবর্ষ, এই লেখাটা আসবে। আর ইফ মানে যদি, অথবা, অথবা কি লেখা আসবে, এটা যদি না মানে, মানলে তো লিপ ইয়ার দেখালোই, অথবা, অথবা কি দেখাবে, অথবা মানে কি, এটা যদি না মানে, মানলে লিপ ইয়ার, আর না মানলে তাহলে অথবা, অথবা কি দেখাবা অ্যান্সারে, প্রিন্ট এফ কি অ্যান্সার দেখাবা, যে দিস ইজ নট লিপ ইয়ার, এটা অধিবর্ষ না, দিস ইজ নট লিপ ইয়ার, এটা অধিবর্ষ না। কাজ শেষ। এই যে মেনের যে ব্র্যাকেটের শুরু, যে ব্র্যাকেটের শেষ। তো এটা ছিল তোমাদের একটা অধিবর্ষ কিনা নির্ণয়ের। তো আমি এটা করালাম। এবার আমি যেটা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধারার অঙ্কগুলা। মানে পরীক্ষায় ধারার অঙ্কগুলো বেশি আসে, এইগুলো না আসে না তা না, তুমি সাপ্লিমেন্ট খুঁজো, এগুলো আসে, কিন্তু ধারার অঙ্কটা সবচেয়ে বেশি আসে। তো এখন আমি ধারার অঙ্কগুলো করাবো, তার আগে এই ক্লাসটা করে ফেলো।